আমাদের মায়াময়ী এই কলকাতায় কত স্থাপত্য আছে, যারা যুগের পর যুগ একই জায়গায় দাঁড়িয়ে নিস্তব্ধে আকাশচুম্বন স্তম্ভের মতো দাঁড়িয়ে ইতিহাসের কথা, বাংলার ইতিহাস তথা সমগ্র ভারতের ইতিহাসের কথা বলছে যুগের পর যুগ। তেমনই একটা স্থাপত্য জাতীয় গ্রন্থাগার, ন্যাশনাল লাইব্রেরি, যেটা আলিপুরে অবস্থিত, একদম চিড়িয়াখানার উল্টো দিকে। আজকে আপনাদের সকলকে সেখানে নিয়ে যাই, চলুন। বেশ কিছুদিন আগে আমার একটা কাজের সুযোগ এসেছিল, আর সেই সুবাদেই ন্যাশনাল লাইব্রেরিতে আমি 2-3 বার ভিজিট করি। আর আমার সৌভাগ্য হয় ন্যাশনাল লাইব্রেরির স্থাপত্য দেখার, এবং সেই জন্য আর এই সুযোগ আমি একদম হাতছাড়া করিনি। যাকে বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার এই 8 মিনিট 55 সেকেন্ডের ব্লগে আপনাদের আর একবার স্বাগত। আমার দৃষ্টতা নেই এই স্থাপত্য নিয়ে কিছু বলার। আমি ইতিহাসের স্টুডেন্টও নয়, কিন্তু ভালোবাসার জায়গাগুলো যখন আমি যাই তখন তার ইতিহাসটা একটু জানার চেষ্টা করি। ইতিহাস আমার সাবজেক্ট না থাকলেও ঐতিহাসিক স্থাপত্যের কাছে যখন যাই তখন না নিজেকে আর আটকে রাখতে পারি না। ভেতরের আনন্দটা যেন বাইরে প্রকাশ পায়। এখন ইন্টারনেটের যুগে আমাদের কাছে সবই হাতের কাছে পাওয়া, তাই ইতিহাস নিয়ে আমি নতুন করে কিছু বলবো না। যেগুলো বলবো সেগুলো আমার ভালোবাসা দিয়ে, আমার অন্তর দিয়ে, তাই দৃষ্টতা ক্ষমা করবেন। ন্যাশনাল লাইব্রেরির ভেতরে যে পুরনো ইমারতটা আমরা দেখতে পাই সেটা বেলভেদের বাড়ি নামে পরিচিত, যা আলিপুরে বেলভেদের এস্টেটের মধ্যে অবস্থিত। কলকাতার আলিপুরে এই বিশাল অট্টালিকাটি একসময় বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম গভর্নর জেনারেল ওয়ারিং হেস্টিংয়ের বসভবন ছিল। কলকাতায় আলিপুরে অবস্থিত বেলভেদিয়ার এস্টেটটি প্রথমে বাংলার নবাব মীর জাফর আলী খানের মালিকানাধীন ছিল, যা পরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির দ্বারা প্রতিষ্ঠিত হয়। মীর জাফর তার পদত্যাগের পর কলকাতায় চলে আসেন এবং আলিপুর এলাকায় বসতি স্থাপন করেন। বেলভেদিয়ার সম্পত্তির মালিকও হন এবং অন্যান্য সম্পত্তিও তার ছিল। মীর জাফর 1760-এর শতকে মুর্শিদাবাদের ইংরেজ রেসিডেন্ট ওয়ারিং হেস্টিংকে সম্পত্তিটা উপহার হিসেবে দেন। হেস্টিং পরে এটি মেজর উইলিয়াম টলিকে বিক্রি করে দেন। কলকাতার আলিপুরে অবস্থিত বেলভেদের হাউসের নামকরণ করা হয়েছে ইটালীয় শব্দ বেলভেদের থেকে, যার অর্থ সুন্দর দৃশ্য। বাড়িটির মূল আকর্ষণ আকাশচুম্বী সিলিং এবং তার সাথে কড়িবর্গা, আর ওপরে আর নিচে ওঠানামার জন্য রয়েছে কাঠের বড় বড় সিঁড়ি, তার সাথে লোহার কারুকার্য করা হাতল। অপূর্ব এই স্থাপত্য দেখে কিছুতেই মন ফেরানো যায় না। সামনে যে কাঠের সিঁড়িটা দেখছেন, এটা তৈরি করা হয়েছে মেরামতের কাজের জন্য অস্থায়ীভাবে। মেঝেতে ব্যবহার করা হয়েছে কাঠের সাথে ইটালিয়ান মার্বেল। বাড়িটিতে যখন গেছি তখন সেখানে মেরামতের কাজ চলছে। দেখেই বুঝতে পাচ্ছেন কত পুরনো এই বাড়ি, আর কি সুন্দর স্তম্ভগুলো যেন বাড়িকে আঁকড়ে ধরে রয়েছে। দেখে নজর ফেরানো যায় না। অপূর্ব। বেলভেদিয়ারের কথা তো আপনাদের বললাম, আবার কি আশ্চর্য দেখুন, স্প্যানিশ এবং পর্তুগিজ বংশের বালভার্দে উপাধির অর্থ সবুজ উপত্যকা। নামটি ল্যাটিন, ভাল মানে উপত্যকা এবং ভার্দে মানে সবুজ। আমার কাছে অজানা বালভার্দে আর বেলভেদিয়ার কথা দুটো এক কিনা। দুটো শব্দ যদি আলাদা হয়ও তাহলে ভালভার্দে কথার সবুজ উপত্যকাটা এর সাথে যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, কারণ এই ইমারতকে ঘিরে আছে বিশাল বড় একটা সবুজ উপত্যকা, যা এর সৌন্দর্য শতদিক বাড়িয়ে দেয়। কথা বলতে বলতে আমরা লাইব্রেরির ওপরের দিকে চলে এসেছি।
দেখেই বুঝতে পাচ্ছেন মেরামতের কাজ চলছে, আগেই বলেছি। বর্তমানে ভাষা ভবন বলে একটা নতুন লাইব্রেরি ও অফিস এখানে স্থাপন করা হয়েছে। সেই জন্য পুরনো লাইব্রেরির বইগুলো ওখানে স্থানান্তরিত করার জন্য বেশ কিছু বইয়ের পাতা স্বাভাবিকভাবেই এদিক ওদিক পড়ে আছে, আর সেইগুলো দায়িত্ব নিয়ে সংগ্রহ করছেন এখানের কর্মরত কর্মচারীরা। এগুলো আবার নতুন করে ফাইলিং হবে। কথার মধ্যে তো হারিয়েই গেছিলাম। আপনারা এই সুন্দর স্থাপত্য পরিদর্শন করতে পারেন একদম বিনামূল্যে। যেটা লাগবে সরকার অনুমোদিত একটা আপনার পরিচয়পত্র, যেটা আধার কার্ড কিংবা ভোটার কার্ড, দুয়ের একটাও হতে পারে। বহু পুরনো এই স্থাপত্য, চুনসুরকির বিশাল বিশাল প্রাচীর, সেখান থেকে ঠান্ডা আর গরম বের হওয়া কিংবা আসার সম্ভাবনা নেই। বিশাল বড় সিলিংয়ের জন্য ঘরটা গরমেও বেশ ঠান্ডা। প্রতিটি ঘরে দুদিক থেকে বিশাল বিশাল জানলা থাকার জন্য খুব সহজে ভেন্টিলেশন হয়, আর ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায় গরমে। পরিবর্কার এই জানলাগুলো যেন আমার শ্যামবাজারের বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। জানলা দিয়ে উঁকি মারতে বাইরের সুন্দর সবুজ উপত্যকাটা একবার আপনাদের সামনে তুলে ধরলাম। বেশ কিছুদিন ওখানে যেতে যেতে এই লাইব্রেরিটার ইতিহাসের কথাও কিছু কিছু শুনেছি। আমার ভুল আপনারা আবার মার্জনা করবেন। 1836 সালে কলকাতা পাবলিক লাইব্রেরি নামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। এই সময় এটি ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরির প্রথম মালিক। ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড মেটকাফ ফোর্ট উইলিয়াম কলেজ লাইব্রেরির 4675টি বই এই গ্রন্থাগারে দান করেছিলেন। এই দানের ফলেই গ্রন্থাগারের গোড়াপত্তন সম্ভব হয়েছিল। এই সময় বাংলা ও ইংরাজি দুই ভাষার বই এই গ্রন্থাগারের জন্য ক্রয় করা হতো। কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা গ্রন্থাগারকে অর্থ সাহায্য করতেন, সরকারের কাছ থেকেও অনুদান পাওয়া যেত। এই সময় এই গ্রন্থাগারে বহু দেশি ও বিদেশি দুষ্প্রাপ্য গ্রন্থ সংগৃহীত হয়, যা আজও রক্ষিত আছে। ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ছিল শহরের প্রথম নাগরিক পাঠাগার। 1903 সালে লর্ড কার্জনের প্রচেষ্টায় কলকাতা পাবলিক লাইব্রেরি ও ইম্পেরিয়াল লাইব্রেরি সংযুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। সংযুক্ত লাইব্রেরিটা ইম্পেরিয়াল লাইব্রেরি নামেই পরিচিত হয়। এই সময় গ্রন্থাগারটি উঠে আসে আলিপুরের বেলভেডিয়ার রোডস্থ মেটকাফ হলের বর্তমান ঠিকানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাইব্রেরিটি এসপ্ল্যানেডের জবা কুসুম হাউসে স্থানান্তরিত করা হয়েছিল। স্বাধীনতার পর ইম্পেরিয়াল লাইব্রেরিটি আবার মেটকাফ হলে উঠে আসে এবং আরও পরে আলিপুরের ভারভেদের এস্টেটে লাইব্রেরিটি স্থানান্তরিত করা হয়। এই সময় লাইব্রেরির নতুন নামকরণ হয় জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি। 1953 সালের 1 ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় গ্রন্থাগারকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। আমার মতো অনেকেই আছেন যারা কলকাতায় থেকে কলকাতার ইতিহাস জানি না। আসুন না, সবাই মিলে একটু কলকাতার ইতিহাস জানি আর কলকাতাবাসী হয়ে নিজেদের গর্বিত মনে করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।